আসসালামু আলাইকুম। দিস ইজ নট আ পডকাস্ট। পডকাস্ট নামক এসব জিনিসের মধ্যে আমরা নাই, কিন্তু তারপরেও কোনো একভাবে একটা পডকাস্ট স্টুডিওর অ্যাক্সেস পেয়ে আমরা চামে দিয়ে বামে কিঞ্চিত গল্প করতে বসে পড়ছি। আমাদেরকে রেকর্ড করা হচ্ছে এবং সেই রেকর্ড এডিট করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। তো আজকের পডকাস্টে, নট আ পডকাস্টে, আজকে আছে আমার সাথে ইমতিয়াজ ইলাহি ভাই, নর্সম্যান, আয়রনম্যান এবং ভবিষ্যতে আরও কিছু। আর তার সাথে আছে মিঠুন বিশ্বাস। উনি এখনও নর্সম্যান না, আয়রনম্যান না, বাট উনিও মনে হচ্ছে হয়ে যাবে, যেই লাইনে উনি আগাচ্ছে। সো আমাদের, যেহেতু এটা পডকাস্ট না, সুতরাং আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন নাই, বাট আমাদের তিনজনের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক আছে। সেটা হচ্ছে আমরা রেইসের সামনের দিকে কখনোই থাকি না। রেইসের আগে আমাদেরকে অনেক খুঁজে পাওয়া যায়, রেইসের স্টার্ট লাইনে আমরা অনেক ছবি টবি তুলি, অনেক সেলফি তুলি, কিন্তু রেইস যখন শেষ হয় তখন আমাদেরকে সাধারণত পিছন থেকে ফার্স্ট, পিছন থেকে সেকেন্ড এরকম হতে দেখা যায়। যেই জন্য আজকের পডকাস্টের টপিক হচ্ছে স্লো অ্যাথলিট, যেটা আমরা তিনজনই প্রবাবলি একসাথেই বলতে পারি যে আমরা স্লো অ্যাথলিট। হ্যাঁ, বাট আমরা নিজেদেরকে স্লো অ্যাথলিট বলতেছি কেন? মানে আমরা তো অনেক প্র্যাকটিস করতেছি, অনেক করতেছি, বাট অ্যাভারেজ পার্সনের তুলনায় আমরা নিজেদেরকে কেন স্লো বলি, এইটা হয়তো মানুষজন ধরতে পারে না। সো লেটস টক অ্যাবাউট সাম এক্সপিরিয়েন্সেস, যেটা ধরেন রেসে গিয়ে আমাদের হয় স্লো অ্যাথলিট হিসাবে, যখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে অনেক স্লো। রাইট। সো মিঠুন ভাই। অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই তো আসলে আমাদের জন্য খুব নতুন। আমার জন্য পার্সোনালি আমি কখনোই এই ধরনের এন্ডুরেন্স স্পোর্টস ব্যাপারে আমি কখনো ছোটোবেলা থেকেই কখনো এরকম স্পোর্টসের ছিলাম না। কোভিডের মধ্যে আই রিয়েলাইজ যে আমি যেহেতু আবার ফিটনেস নিয়ে কাজ করি, ফিটনেস ট্রেনার, দ্যাট মিনস বডি বিল্ডিং অ্যান্ড লিফটিং অ্যান্ড অল, সো ওয়েলবিং নিয়ে কাজ করি। সো আমার কাছে মনে হলো নিজেকে ফিট রাখার জন্য অ্যাটলিস্ট আই উইল ট্রাই সামথিং। সেটা হয়তো বা রান দিয়ে শুরু হতে পারে। তো রান দিয়ে স্টার্ট করার পর আস্তে আস্তে আই মেট ফিউ পিপলস যারা মাল্টি স্পোর্টসের সাথে জড়িত, যারা সাইক্লিং করে। পরে আই মেট ফিউ পিপল যারা ট্রায়াথলন করে, দ্যাট মিনস সুইমিং, রানিং অ্যান্ড সাইক্লিং, এই পুরো তিনটা জিনিসকে কম্বিনেশন করে করে। সো এই ফ্যাসিনেশন থেকে, এই পুরো জায়গাটার থেকে আমি আস্তে 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 নিজেকে বিল্ড করতে 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 যখন একটা পর্যায়ে আসলাম, তখন আমি রিয়েলাইজ করলাম অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড আমরা উই আর ভেরি মানে বিগ পার্সেন্টেজ অফ পিপল যারা অ্যাকচুয়ালি ট্রাই করছি বেস্ট ট্রায়াথলেট হওয়ার জন্য, কিন্তু আমরা সারা জীবনই দেখা যাবে একটা লেভেল রিচ করতে পারবো না, যেটা হচ্ছে প্রো অ্যাথলেট কিংবা ভেরি হাই লেভেল অ্যাথলেট, যাদের জীবনে একটাই কাজ, এটা হচ্ছে তাদের ট্রায়াথলন, তাদের রান, তাদের সাইক্লিং কিংবা তাদের সুইমিং, এটাকে নিয়ে থাকা। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ক করতে হয়, আমাদের ফ্যামিলি, আমাদের ওয়ার্ক অ্যান্ড অলসো আমাদের এই অ্যাক্টিভিটিগুলো। সো ওটা করতে গিয়ে দেখা গেল কি আমরা নিজেদেরকে একটা বড় জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি স্লো অ্যাথলেট। আচ্ছা। তো স্লো অ্যাথলেটের মিনিং কিন্তু এটাও না যে আমরা এটার পুরো জিনিসটার এফোর্ট কিংবা আমরা কিন্তু কম দিই, আমরা চেষ্টা করি, বাট আমরা ওই লেভেলটা রিচ করতে পারি না। তো এই প্রসঙ্গে আমার মানে আমি যেটা মনে করি যে এখানে ইমতিয়াজ ভাই আছেন, ইমতিয়াজ ভাই অলসো এ পারফেক্ট এক্সাম্পল যে কিভাবে একটা মানুষ খুবই মানে একটা 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 সার্টেন পয়েন্টের পর থেকে সে নিজেকে কীভাবে প্রুভ করতে পারে অ্যাজ এ স্লো অ্যাথলেটও আমি বলবো না, বলবো অ্যাজ এ অ্যাচিভার। এটা আমাদের মানে ওভারঅল কমিউনিটির জন্য কীভাবে হেল্প করে, এটা হচ্ছে ইমতিয়াজ ভাই আমাদের একটা পারফেক্ট এক্সাম্পল। এই এক্সাম্পলটাকে ধরেই আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট ধরি, তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখা গেছে কি আমাদের কিছু রোল মডেল আছেন, ওই রোল মডেলদেরকে আমরা লুক ফরওয়ার্ড করি, এবং আমার মনে হয় স্লো অ্যাথলেটদের সংখ্যা দিন দিন আরও বাড়বে, ওয়ার্ল্ড ওয়াইড বেড়েছে, আমাদের বাংলাদেশেও বাড়ছে, সামনে আরও বেশি হবে। মিঠুন ভাই অনেক ভদ্রভাবে কথা বলতেছে। এত ভদ্রভাবে কথা বললে হবে না। রাইট। আসলে লাভে আসেন। আমি আপনাকে একটা হিন্ট দিই। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আমরা তো খুব মানে প্র্যাকটিস করতেছি, এরকম উত্তেজনা, ধরেন আমরা রাস্তায় নামতেছি, দৌড়াচ্ছি, তো আশেপাশের লোকজন যারা আমাদের আশেপাশে যারা অফিস টফিস করে তাদের চাইতে তো আমরা একটু জোরেই দৌড়াদৌড়ি করতে পারি, উইচ ইজ ফাইন, রাইট? বাট তারপরে গিয়ে ধরেন যখন একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে গিয়ে এক্সপিরিয়েন্স হয়, তো সেটার একটা আমি উদাহরণ দিই কী হয়েছে। আমি রেস করতে গেছি, আমার বয়স তখন হচ্ছে, আই থিঙ্ক আমার বয়স তখন
35 কিংবা 36 এরকম কিছু একটা। তো ভালো কথা, আমি থাইল্যান্ডে রেস করতেছি, সেখানে হচ্ছে পাহাড়ে উঠতেছি, সাইকেল চালায় উঠতেছি। সো ওই রেসটার মতো অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি 30s ক্যাটাগরিতে রেস করতেছি, আমার সাথে যে রেস করতেছে সে হচ্ছে গিয়ে, আমি তখন 31, সরি 2016-এ। সো আমার সাথে অন্যান্য ক্যাটাগরি আছে। সো মাস্টার্স ক্যাটাগরিতে একজন আছে, তার বয়স হচ্ছে 70। আমি পাহাড়ে উঠতেছি, খুব মানে অনেক পরিশ্রম করে উঠতেছি, হ্যাঁ মানে ফাটায় ফেলতেছি অ্যাজ ইফ এতে, এমনিতে অন্য সবাই অলরেডি ফেলে চলে গেছে। তখন এই 70-এর ওনারা, যারা আমার চাইতে অ্যাকচুয়ালি 10 মিনিট পরে শুরু করছে, তো ওনারা তখন আসছে আমাকে পিছন থেকে এসে, তারপরে আমাকে দেখে বলছে, আরে ইয়াং ম্যান, তোমার তো অনেক কষ্ট হচ্ছে, কোক খাবা নাকি বলে তারপরে একটা কোক বের করে দিছে খাওয়ার জন্য। আমি তারপরে খাইলাম, খাওয়ার পরে বললো চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাই। আমি 2বার প্যাডেল দেওয়ার পরে বুঝলাম যে এই 70 বছরের বুড়ার সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। সো ধরেন ওই সময় না রিয়ালাইজেশন হয় যে আমরা যে শুধু স্লো, এটা যেই সেই স্লো না, উই জাস্ট স্লো। অ্যান্ড ইমতিয়াজ ভাই, আমার মনে হয় যে এই রিয়ালিটিটা আসলে মানে মাথায় রাখা উচিত যে এইখানে আমি আসলে কি করতে আসছি। এখানে অলওয়েজ আমরা মনে মনে চিন্তা করতে পারি যে পোডিয়ামে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলছি, দ্যাটস নাইস, বাট অন গ্রাউন্ডে এটা যে হবে না, এটা একটা রিয়েলিটি চেক থাকা উচিত। এবং এই চেকটা হয় যখন আমরা একটা রেসে যাই, আমরা ভাবি যে বাট দুই একটা রেস করলেই আসলে নিজের সম্বন্ধে একটা ধারণা চলে আসে। তখন ওই সাফারিং বা ওই মানে স্বপ্নভঙ্গর কোনো জায়গা থাকে না। তখন তাকে আমি বাঁচবো কিভাবে আর কি, এত টাকা দিয়ে রেসে গেলাম, মান ইজ্জত নিয়ে আমি রেসটা শেষ করবো কেমন, ওইটাই গোল। মানে আমাকে যদি দ্যাট ইজ মাই গোল, যে ভাই এত আমি কষ্ট করে গেলাম, আমি যেন অ্যাটলিস্ট ডিএনএফ না হই, অথবা কোনো কারণে ফিনিশ লাইনে পৌঁছাতে না পারি, এইরকম সিচুয়েশন যেন তৈরি না হয়। এই জন্য যতটুকু এফার্ট দিতে হবে আমি সে এফার্টটুকু দিই। আমি হয়তো 14-15 ঘন্টা ট্রেন করে যে আউটপুটটা পাই, আরেকটা অ্যাথলিট সেই 14-15 ঘন্টা ট্রেন করে ডিফারেন্ট আউটপুট পায়। সো আমার মনে হয় এই রিয়েলাইজেশনগুলো খুব জরুরি, যে আমার শারীরিক অবস্থা কি, আমার মানে এখানে ইঞ্জিনের মতো আর কি, যে কোনো গাড়ির ইঞ্জিনের মতো, যে আসলে আমি ফুল অ্যাক্সিলারেটর দিলেও আমার গতি 60-এর উপরে উঠবে না, আরেকজন ফুল অ্যাক্সিলারেটর দিলে 160-এ যাবে। হ্যাঁ, আমার মনে হয় এইটা খুব জরুরি, যে মানে তোমার ইঞ্জিন, চেসিস, বডি কি অবস্থায় আছে। হ্যাঁ, এটা নিজে যত তাড়াতাড়ি বুঝে যাব, তত তাড়াতাড়ি আমরা আমি আসলে স্লো ফাস্ট থেকে বড় কথা, আই জাস্ট ওয়ান্ট টু স্টে অ্যাক্টিভ অ্যান্ড পার্টিসিপেট ইন ইভেন্টস। হ্যাঁ, যেটা আমার জন্য আসলে মেইন গোল। কত টাইমিং, কত পজিশন, যত তাড়াতাড়ি আমরা এই ইগোকে সরায় ফেলতে পারবো এই রেস জার্নি থেকে, তত তাড়াতাড়ি উইল স্টার্ট এনজয়িং ইট। মানুষ এখানে সাফার করে কোথায়, যে অনেক এক্সপেকটেশন থাকে, আমি এটা করবো সেটা করবো। আমার পরিচিত এরকম আছে, সে আয়রনম্যান রেস করে খায় নাই মনের দুঃখে, মানে হ্যাঁ, মানে আমাদের সহযাত্রী আর কি। হ্যাঁ, সে ওকে পরে হাতে পায়ে ধরে রাত্রেবেলা নিয়ে খাওয়াইছি, যে বাবা তুমি খাও, তুমি পরে অসুস্থ হয়ে যাবা, তুমি মানে সে এত আপসেট হ্যাঁ রেজাল্টের জন্য। মানে সে যে এক্সপেকটেশনটা নিয়ে আসছিল, মানে বাংলাদেশে সে অনেক ভালো করতো এবং খুব টপ টায়ার সবার আগে আসতো, বাট ওই রেসে যখন সে যাওয়ার পরে তার যে রিয়েলাইজেশন হলো যে আসলে সে কিছুই না, যেটা আমি ওকে বলতে, দেখো এই এক্সপেকটেশন নিয়ে আসাটাই তোমার ভুল হয়েছে। তুমি যাইতা যে জীবনের প্রথম রেস তুমি যাবা, এনজয় করবা, শিখবা, তারপরে তুমি ডিসাইড করবা যে তুমি আসলে কোথায়। পরে আয়রনম্যান রেস করার পরে খায় না একটা মানুষ, তার অভিমান কি পরিমাণ হতে পারে। হ্যাঁ, সো এইটাই হচ্ছে দিস ইজ ইট। সো ওই যে স্লো অ্যাথলিটটা ইজ অলসো আ মাইন্ডসেট, যে আমি এইটাই আমার মাইন্ডসেট। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার যে আমাকে ওভার করে, আমি যাচ্ছি আমার বেস্ট অফ এবিলিটিতে। আমার জন্য ওইটাই হচ্ছে যে কোনো রেসের জার্নির বেস্ট আউটকাম। একদম। আর ইয়ের মধ্যে ধরেন, যেমন যদি ইয়ের থেকে বলি, যে স্লো আপনি আসতেছেন, এই জায়গাটায় ধরেন সবচাইতে এম্বারাসিং কোনো জায়গা কি আছে যে সময় আপনার মনে হয়েছে যে আরে মানে অন্য লোকজনরেও অনেক কষ্ট দিচ্ছি, আমি কেন হচ্ছে গিয়ে শুধু ওদেরকে ঝুলায় রাখলাম, এরকম কোনো সিচুয়েশনে পড়ছেন? না হয়েছে ভাই, আর বলো না। হ্যাঁ, আমি ওই লাস্ট নর্সম্যান যে রেসটা করলাম, নর্সম্যানে আমি যখন গেলাম, আমি আসলে জানি যে ওইখানে আমি সবচেয়ে স্লোয়েস্ট অ্যাথলিট। আমি জানি ওটা। তো আমার জন্য একটা মানিজ্যতার ব্যাপার, যে বাংলাদেশ থেকে গিয়ে আমি যেন ডিএনএফ না হই। সো আমি অনেক কষ্ট করে ট্রেন করছি, মানে 6টা মাস
আমি মানে আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ট্রেনিং করছি, হ্যাঁ, ব্রুটাল ট্রেনিং হয়েছে, হ্যাঁ। করার পর আমি গেছি, যাওয়ার পরে ওখানে এক একজনের দেখেই বোঝা যায় যে সে আসলে 10 ঘন্টা আয়রনম্যান রেস করা, আর আমার বেস্ট টাইমিং হচ্ছে 14.5 ঘন্টা। সো অলরেডি 4.5 ঘন্টার একটা গ্যাপ নিয়ে আমি রেসে নামছি, এবং ওখানে আসলে 10-11 ঘন্টার নিচে কোনো অ্যাথলেট নেই, এবং দেখলেই বোঝা যায় ও 10 ঘন্টার অ্যাথলেট। সবাই, আমি একটু মানে এম্বারেস যে আসলে এখন কি আসলে আমি কাট অফ ধরতে পারবো কিনা। ওই রেসে সবসময় আমি লাস্টের দিকে ছিলাম। সুইমিং আমার পরে একজন ছিল, থ্যাংক গড, হ্যাঁ। বাট সাইকেলে 180 কিলোমিটার, 4টা বড় বড় পাহাড় আছে, ভয়াবহ, হ্যাঁ। এবং প্লেনল্যান্ড থেকে আমরা যারা যাই, আমরা উই কান্ট রিলি ডু ইট এনিথিং, হ্যাঁ। একটা সময় কি বার্ন আউট। সো লাস্ট যে ক্লাইম্বটা ছিল সেটা ইটস লাইক 150 কিলোমিটারের মাথায়। আমি অনেক কষ্টে প্যাডেল ঘুরায় ঘুরায় উঠতেছি, এবং আমি ঘড়ি দেখতেছি যে ক্লক ইজ টেকিং, হ্যাঁ। এবং আমার হাতে মানে ওই পাহাড়টা থেকে নামার পরে একটা প্ল্যাটু আছে, তারপরে একটা 25 কিলো ডাউনহিল আছে। সো আমার তো হচ্ছে ওইটাই আমাকে বাঁচাইতে পারবে, যে 25 কিলো ডাউনহিলটা ওইখানে আমার পৌঁছাইতে হবে। বাট ওইখানে ইন্টারমিডিয়েট কাট অফ আছে ওই পাহাড়ের ওইখানে একটা, হ্যাঁ। সো একটু পরে আমি সবার লাস্টে প্যাডেল ঘুরায় 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 উঠছি, তো তখন রেস ডিরেক্টর পিছন থেকে আসছে, সে আমাকে অনেকক্ষণ ধরে দেখতেছে, দেখে ও সামনে দাঁড়ায়, ফোন করলো। তারপরে একটা পিক আপ আসলো, পিক আপটা হচ্ছে যারা পিছিয়ে পিছিয়ে পড়ে ওই পিক আপে তুলে, অনেকক্ষণ ধরে পিক আপটা স্লো, আমি স্লো গতিতে উঠতেছি পাহাড়ে, আর পিক আপটাও পিছিয়ে পিছিয়ে আসছে। সেটা হচ্ছে অনেক সময় কার্টুনে ছিল না, যে মাথার উপরে শকুন ঘুরে আর একটা মানুষ 4 পায়ে হেঁটে হেঁটে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে। আই এক্স্যাক্টলি ফেল্ট লাইক দ্যাট, যে আমি কখন পড়বো আরও আমাকে তুলে পিক আপে তুলবে। তারপরে আমি দেখলাম যে না, আমার সামনে একজনকে দেখা যাচ্ছে, হ্যাঁ। আমি এইবার ছাড়া যাবে না বাবা, হ্যাঁ। তো প্যাডেল ঘুরে একটু পরে দেখলাম লোকটা নেমে গেল সাইকেল থেকে, ও সাইকেল, আমি সাইকেল থেকে নামা যাবে না, হ্যাঁ। দেন আই প্যাডেল 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 প্যাডেল, পরে দেখলাম পিছনের পিক আপটা দাঁড়ায় গেল, দিয়ে ওটা তুললো, হ্যাঁ। তারপরে আবার যেতে যেতে আরেকটা লোককে দেখা যাচ্ছে, হ্যাঁ। আমি জান প্রাণ দিয়ে প্যাডেল করে ক্রস করলাম, অ্যান্ড দেন ওই প্ল্যাটুতে মানে ওইখানে পৌঁছানোর পর বলছে প্রবলি আই উইল নট মিস দি কাট অফ, কারণ আর এক্স্যাক্টলি 1 ঘন্টা আছে কাট অফের, হ্যাঁ। অ্যান্ড আই হ্যাম অ্যারাউন্ড লাইক 30 কিলোমিটার্স লেফট, 30 কিলো, হ্যাঁ। বাট 5 কিলো হচ্ছে ওই প্ল্যাটু, যেখানে প্রচণ্ড হেডউইন্ড, আমি দেখি 200 ওয়াটে চালাচ্ছি, সাইকেলের গতি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আমি জান প্রাণ দিয়ে, হ্যাঁ, আমার সাথে আমার একটা সাপোর্ট কার ছিল, ওরা আল্লাহ আল্লাহ করতেছে, ওরা ভাবছে যে আমিও দেখতেছি যে আমি প্রবলি আই ক্যান মেক ইট, হ্যাঁ। অ্যান্ড দেন আই গট দ্য ডাউনহিল, এবং ডাউনহিল করে সাইকেল কাট অফের 1.5 মিনিট আগে আমি ঢুকছি হচ্ছে ইয়েতে, T2-তে, হ্যাঁ। এবং জুতাও খুলি নাই, কারণ T2 থেকে বেরোয় যেতে হবে 12 ঘন্টার মধ্যে। সো আমি সাইকেলে জুতা পরে T2 থেকে দৌড়ায় বের হয়েছি, বের হয়ে জুতা পরছি হচ্ছে ওই পারে গিয়ে। সো আই কুড, সো আই এম ডান, হ্যাঁ। দেন তারপরে দৌড় শুরু হয়েছে, এবং অ্যান্ড দেন দৌড়েও থ্যাঙ্কফুলি 1-2জন ড্রপ আউট হয়ে গেছে, বাট আমি আর ছাড়ি নাই। বাট নেভার দিলেস আই ওয়াজ দ্য লাস্ট ম্যান অফ দ্যাট রেস। 42 কিলো পুরোটাই আপহিল, প্রায় 1500 মিটার উঠে তারপর আবার নেমে আসতে হয় একটু নিচের দিকে। সো রেস ডিরেক্টর, আমি ঘড়ি দেখতেছি প্রায় 20 ঘন্টার মতো হয়ে গেছে, বাট অল কাট অফগুলো আমি ক্রস করে গেছি, হ্যাঁ। ওখানে 12 ঘন্টার একটা কাট অফ ছিল, আর 32 কিলোতে একটা কাট অফ ছিল। 17 ঘন্টার মধ্যে 32 কিলো ক্রস করতে, ব্যাস, দেন ইউর গুড। 32 কিলো ক্রস করছি, ওকে, বাস। তারপরে আজকে কোনো অসুবিধা নেই। তারপর একটা আছে যে, তার মানে তো কারণ, হ্যাঁ, আমি ওই পুরা সময়টাই নিচ্ছি যে চলুক, হ্যাঁ। বাট তখন আর উপায় নেই, মানে পাটা সব। পরের রেস, মানে আই ওয়াজ দ্য লাস্ট পার্সন, আমার পিছে, হ্যাঁ, রেস ডিরেক্টর চলে আসছে সামনে এসে আমাকে নিয়ে, হ্যাঁ। আর রেস ডিরেক্টর ওয়ান অফ দি মানে অর্গানাইজার্স আর কি, শি কেম অল দ্য ওয়ে আপ, অ্যান্ড লাস্টের 1 কিলো সে আমার সাথে আসছে হেঁটে, অ্যান্ড রেস ডিরেক্টর দাঁড়ায় আছে। আমি রেস ডিরেক্টর বললাম থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই এম ভেরি সরি, তোমাদের এত লেট পর্যন্ত, এত রাত 12টা পার হয়ে গেছে, প্রবলি এত লেট পর্যন্ত কোনো রেসে তোমরা কারোর জন্য ওয়েট করো নাই, হ্যাঁ। দিয়ে আমি শেষ করলাম। সো বাট লাস্ট ম্যান হলে একটা সুবিধা আছে, ইউ এন্ড আপ ইন দ্য ভিডিও, হ্যাঁ। সো অফিসিয়াল ভিডিওতে আমি আছি, হ্যাঁ। তো ফার্স্ট ম্যান ঢুকছে, আর লাস্ট, বাকি অনেকে বাদ পড়ে গেছে, বাট লাস্ট ম্যানকে দে শোকেস, হ্যাঁ। সো
এটা একটা ভালো স্ট্র্যাটেজি কিন্তু আয়রনম্যান রেস, হ্যাঁ রিস্কি স্ট্র্যাটেজি। আয়রনম্যান স্টেজেও আমি দেখছি যত রিল আসে লাস্ট ম্যানের রিলটা খুব সেলিব্রেট করে ওরা, হ্যাঁ। সো it's a choice that I mean, but living on the edge. yeah, living on the edge. ভালো করেছে সেম হিয়ার। আমি যখন খারদুংলা রেস করতে যাই, খারদুংলাটা হচ্ছে খারদুংলা 72 কিলোমিটার, 72 কিলোমিটার রান। সো দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ান অফ দি টাফেস্ট রেস। সো হাই অ্যালটিটিউড রেস, 5400 মিটার হচ্ছে এলিভেশন, এভারেস্ট বেস ক্যাম্প। সো পার্টিসিপেন্ট হচ্ছে খারদুংলা রেসের অ্যারাউন্ড, মানে খারদুংলা ওই যে টপ যে ইয়েটা, ওইটার পার্টিসিপেন্ট অ্যারাউন্ড আমাদের সময় যখন আমরা রেস করি তখন 72-73 জন ছিল, মানে আমি 24-এর কথা বলতেছি। সো আবার আরেকটা গ্রুপ হচ্ছে সিল্ক রুটটা হচ্ছে 120 কিলোমিটার। সো আমার লাইফের ওয়ান অফ দি বড় রেস হচ্ছে এটা, অ্যান্ড ইন্ডিয়াতে গিয়ে এটা করতে হবে। ওইখানে আই ফিল দ্য নার্ভ, যে লাস্ট ম্যান হইতে হইলে আসলে কী পরিমাণ নার্ভ প্রয়োজন হয়। ইউ আর স্ট্রাগলিং লাইক এনিথিং, ইউ ট্রেন, you according to plan you did every single thing, but reality check is আমরা যখন ভাইয়া যেটা বলতেছিল, সমতলের লোক যখন পাহাড়ে যায়, আপনি যত বড়ই প্লেয়ার হন, আপনি যত ভালো টাইমিং করেন না কেন, আপনি 3 ঘন্টায় শেষ করলো ম্যারাথন, আপনি ওইখানে গিয়ে স্ট্রাগল করতে হবে আপনাকে। ফার্স্ট অফ অল ইটস এ অক্সিজেন শর্টেজ 50%। টপে গিয়ে দেখা গেছে অলমোস্ট আরও কমে যায়। সো অলমোস্ট 30%, 40% হয়ে যায়। সো আপনি এই পুরো মানুষ মনে করে যে আচ্ছা আমাদের যেটা হয়েছে, যেটা আমার সাথে যেটা হয়েছে, আচ্ছা ঠিক আছে কোনো রকমের টপে উঠি, তারপরে তো দৌড়ায় ফাটায় ফেলবো, নো প্রবলেম, আরে আমি তো দৌড়াইছি, কোনো ব্যাপার না। অ্যান্ড অলসো আই ডু হ্যাভ মাই পার্টনার, সেও খুব ভালো রানার, উই রান ফিউ আলট্রা ম্যারাথন ইন বাংলাদেশ। সো যেটা হয়েছে যে যখন আমরা টপ থেকে নিচের দিকে দৌড়ে নামার চেষ্টা করতেছি, 100-150 মিটার যাই আর দৌড়াতে পারি না। কেন? নিঃশ্বাস নিতে পারতেছি না, নিঃশ্বাস নিতেই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে বেশি উঠছি তো, তাই হয়তো বা একটু খারাপ লাগতেছে, ঠিক হয়ে যাবে, আচ্ছা চলেন একটু লম্বা লম্বা হাঁটি। তার মধ্যে পুরা রাস্তায় হচ্ছে নুড়ি পাথর, মানে বড় বড় বোল্ট পরে এগুলো পরে পাহাড়ের ওখান থেকে আবার নুড়িগুলো জমছে। তো ওখানে হাঁটাও যায় না, দৌড়ানোও যায় না, ভেরি ডিফিকাল্ট একটা সিচুয়েশন। তারপরে এইভাবে যাওয়া আসা, দৌড়াদৌড়ি। আমার লাইফে এই প্রথম আমি ঘড়ি দেখে দৌড়াইছি, আমি জীবনে কোনোদিন ঘড়ি দেখে দৌড়াইনি। আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আমি করে ফেলবো, আমি মোটামুটি কাট অফ টাইমের ডেফিনেটলি আগে শেষ করবো, এটা কনফার্ম, ওই কনফিডেন্সটা ছিল। এই একটা মাত্র রেসে, খারদুংলা রেসে আমার কাছে মনে হয়েছে আমি কাট অফ টাইম মিস করবো। আমি কিন্তু টপে উঠছি 1.5 ঘন্টা আগে, মানে উপরে কাট অফ টাইমের 1.5 ঘন্টা আগে আমি টপে উঠে গেছি। তারপরেও আমার মনে হচ্ছে, আমি মনে হয় দেখা যাচ্ছে 42 কিলোমিটার ওই টপ থেকে লাদাখ লে সিটি দেখা যাচ্ছে 42 কিলোমিটার। আমি দেখতেছি সূর্য উঠলো, অন্ধকার ছিল, রাত 3টায় শুরু করছি, অন্ধকার ছিল, সূর্য উঠছে, তুষার পড়ছে, দেন একটু বৃষ্টির মতো হয়েছে, সূর্য টপ পিকে উঠছে, গরম প্রচণ্ড, আবার সূর্য ডুবার আস্তে আস্তে সময় দিকে, তখনও আমরা রাস্তায় 13.5 ঘন্টা, 14 ঘন্টা কাট অফের মধ্যে উই এন্ড অফ আওয়ার রেস আধা ঘন্টা আগে। এবং এর মধ্যে আমি অনেককে নিজে দেখতেছি যে অনেককে গাড়িতে উঠাচ্ছে, ভাইয়ার যেটা এক্সপিরিয়েন্স, যে পিছনে একটা গাড়ি আছে, আমরা উপর থেকে দেখতেছি, আমরা যে নামতেছি আমরা দেখতেছি যে নিচে উঠাচ্ছে আস্তে আস্তে একটা করে। হ্যাঁ বলছি শেষ, আমাদের মনে এনি টাইম উঠায় ফেলবে। তো যেভাবে কাছে আসতেছিল ওই জিনিসটা ফিল করছি। সো এই পুরা কনভারসেশনের মেন এটা হচ্ছে কি, মানে স্লো রানিং বলেন, আপনার ইন্ডুরেন্স স্পোর্টস বলেন, আমরা যেটা করি এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ নিজের সাথে যুদ্ধ কমপ্লিটলি। এখানে কারোর সাথে কম্পিটিশন নেই আমাদের। সো মাল্টি স্পোর্টস তো আরও ডিফিকাল্ট। আপনি যতই ট্রেন করেন, আপনার 3টা সেগমেন্ট যখন আপনি অ্যাড করবেন, আপনার রিস্ক ফ্যাক্টর 3 গুণ বেড়ে যাবে।
আপনি যদি সুইমিংতে ঘুরতে না পারেন আপনি ওইখানেই ডিএনএফ। আপনি সাইক্লিং কাট অফ টাইম মিস করেন, শেষ, আপনি ওইখানেই শেষ। আপনি রানিংয়ে গিয়ে খুব ভালো করছেন, সুইমিং সাইক্লিং খুব ভালো, রানিংয়ে গিয়ে আপনি কোনো কারণে ক্র্যাম করলেন, কোনো কারণে আপনি ফিল করতেছেন না, আপনি ফিনিশ। 3টা স্পোর্টসের ট্রায়াথলনের যেটা মহান মানে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে 3টা রিস্ক ফ্যাক্টর। রানিংয়ে একটা রিস্ক ফ্যাক্টর, সাইক্লিংয়ে একটা রিস্ক ফ্যাক্টর। যেটা হয়েছে সেটা হচ্ছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট যে আপনি কার সাথে ট্রেন করতেছেন, কাদের সাথে, কারা আপনার ট্রেনিং বাডিস, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট অলসো ফর আমরা যারা অ্যাথলেট, যেই অ্যামেচার অ্যাথলেট গ্রুপে আমরা যারা একদম সবার পিছনে, আপনি কার সাথে ট্রেন করতেছেন, আপনি রাইট ডিরেকশনটা নিচ্ছেন কি না, আপনি যাদের সাথে ট্রেন করতেছেন তারা কোন লেভেলের ট্রেন করে, তারা আপনাকে কি শিক্ষা দিচ্ছে, আপনি তাদের কাছে শেখার কিন্তু প্রতিটা মোমেন্ট আমরা শিখি। সো কেউ যদি মনে করে যে না আমি একা ট্রেন করে, ইটস ইন্ডিভিজুয়াল স্পোর্টস, এখানে কিন্তু কোনো গ্রুপ ট্রুপ নাই, বাট স্টিল দেয়ার ওয়াজ এ ভেরি সিগনিফিক্যান্ট একটা জায়গা ক্রিয়েট করে রাখে, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা সার্টেন গ্রুপের সাথে আমরা ট্রেন করি, কাদেরকে আমরা লুক ফরওয়ার্ড করি। সো আমার পুরো আমি যেটা বলবো যে আমার এই এক্সপিরিয়েন্সের মধ্যে আমাকে গ্রুপ রাইড, গ্রুপ রান, ওভারঅল গ্রুপ ট্রেনিংগুলোকে অনেকগুলোতে আমার আসছে। পরে আমি রিয়েলাইজ করলাম যে আমার হাইড্রেশন, আমার সব কিছু যখন আমি মেনটেন করার পরে দেন আই ক্যান রিয়েলি আই ডিড দ্য মানে রেস অ্যাট একটা মানে ভালো টাইমে আমি শেষ করছি। এটা হচ্ছে যেটা মিথুন বলছে, সেটা হচ্ছে যে মানে ট্যালেন্ট ভার্সেস কনসিস্টেন্সি আসলে। হ্যাঁ, সো ট্যালেন্ট হচ্ছে যারা জেনেটিক্যালি ব্লেসড, ওই যে 70 বছরের আঙ্কেল তোমাকে ক্রস করলো, হি ইজ জেনেটিক্যালি ব্লেসড, উই আর নট জেনেটিক্যাল ব্লেসড, মানে হি হ্যাজ এ ডিফারেন্ট বোন স্ট্রাকচার, ডিফারেন্ট মাসেল স্ট্রাকচার, ডিফারেন্ট হ্যাঁ, বাট মানে ইটস জাস্ট বিল্ড ডিফারেন্টলি, এবং উই আর অল বিল্ড ডিফারেন্টলি। এবং আরেকটা যেটা হচ্ছে কে কখন স্পোর্টসে আসছে সেটা আসলে ডিফাইন করে যে আমার রেসদের আউটকামটা। যিনি 70 বছরে চালান, উনি আসলে 70 বছরে সাইকেল শুরু করেন, উনি 7 বছরে শুরু করেছেন। হ্যাঁ, ইউ উইল গো ব্যাক অ্যান্ড সি সে স্কুল চ্যাম্পিয়ন, আন্ডার 18 চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন, বাট আমরা সবাই আসছি অনেক পরে। সো আমরা আসলে ওই গ্রোথ ফেজটাই মিস করে গেছি, যে আমার স্ট্রাকচারাল ফিজিক্যাল যে চেঞ্জটা আসা দরকার ওটা আসে নাই। বাট নেভার দিলেস এটা উই হ্যাভ কাম। সো আমাকে ওই ট্যালেন্টটাকে রিচ করতে হবে থ্রু কনসিস্টেন্সি ইন ট্রেনিং। হ্যাঁ, তো ওইটা হচ্ছে খুব, এই রিয়েলাইজেশনগুলো যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি স্পোর্টস জার্নিটা মানুষ এনজয় করবে। কনসিস্টেন্সি যেভাবে আমরা উঠে ট্রেনিংয়ে যাই, ট্রেনিং করি, ঘন্টার পর সাইকেল চালাই, কেন চালাই? এই জন্যই চালাই। হ্যাঁ, যে আমি একটা জায়গায় পৌঁছাইতে পারি যেটা আমাকে রেস অর নো রেস, হ্যাঁ, আই অ্যাচিভ আ লেভেল অফ ফিজিক্যাল ফিটনেস যেটা দিয়ে আই ক্যান গো আ লং ওয়ে। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে যেটা আমাকে অনেক বদার করে, সেটা হচ্ছে আমার সাথে অনেক লোকজনই আছে, তাদের ধরেন কোনো একটা রেসে যখনই আমি তাদেরকে বলি যে আপনারা যান কিংবা যা গিয়ে করে আয়, এটা তাদের প্রথম রিয়াকশনটাই হচ্ছে যে আমি যদি এখন যাই আমি তো ভালো করতে পারবো না, যখন ভালো করতে পারবো তখন যাব। এখন আমার ফিলোসফি হচ্ছে কি এক্স্যাক্টলি দি অপোজিট, সেটা হচ্ছে যদি কোনো রেসে আমার যাইতে হয় আগে তো গিয়ে ফিনিশ করব, তারপরে না ভালো করার চিন্তা ভাবনা তো পরে, আগে গিয়ে ফিনিশ করে আসি। আর ফিনিশ করতে হলে এই জন্য আগে থেকে রেজিস্টার করে ফেলতে হবে। রেজিস্টার করে ফেললে ট্রেনিংয়ের মোটিভেশন আসবে, টাকা যাওয়ার টেনশন আসবে, মেন্টাল প্রেশার তৈরি হবে। এখানে একটা পয়েন্ট আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে এই পাওয়ারম্যানের যে গল্পটা করতেছিলাম, পাওয়ারম্যানের গল্পটা কিন্তু শুরু হয়েছে বিকজ অফ দ্য ট্রায়াথলনের ওভারঅল যে ড্রিম, আমার চিন্তাভাবনা, আমি যে করব, আমি লাস্ট 1-1.5 বছর ধরে সুইমিং করি, আমি জিরো সুইমার থেকে এখন আই ক্যান সুইম অ্যাটলিস্ট 1 আওয়ার পানিতে, আই ক্যান সুইম। সো আপনার সাথেই আমার কথা হচ্ছিল, সো একটা ক্লোজ ইয়ের মধ্যে কথা হচ্ছিল যে মিঠুন ভাই আপনি ওয়াই নট আপনি মালয়েশিয়ার পাওয়ারম্যানটা করে আসেন, আমরা করছি, অ্যান্ড ইউ হ্যাভ এ ফ্যান্টাস্টিক অ্যান্ড ফেমাস একটা ছবি, মরে যাচ্ছি আমি শেষ, হ্যাঁ ওই টাইপের একটা ছবি আছে পাওয়ারম্যানে। হ্যাঁ, সো বলতেছে মিঠুন ভাই ইউ মাস্ট গো দেয়ার অ্যান্ড ইউ ক্যান ফিল দ্য এন্টায়ার রেস ফিল। ওই যে একটা যে মাল্টি স্পোর্টসের যে একটা রেস ফিল আছে, ট্রানজিশন পয়েন্ট, দ্য ভাইব অফ পিপল, কীভাবে রেসটা হয়, কীভাবে ইয়ে করে। সো দেন আই টুক দ্যাট ওই অ্যাডভাইসটা নিয়ে দেন আমি বললাম যে লেটস গো, যাই দেখি না কী হয়। দেন ওইটা তো তারপর দেন আমাদের যারা ফেলো আছে রিপন ভাই অ্যান্ড আদার্স, উই মেড এ গ্রুপ অ্যান্ড
উই হ্যাড এ ফ্যান্টাস্টিক, মানে ইটস এ হিউজ কাফেলা অ্যাকচুয়ালি। মানে আমরা গিয়ে ওখানে হই হই রই রই করতে করতে রেসটা শেষ করলাম। উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম। অ্যান্ড ইটস অলসো এই যে সেম জিনিসটাই আমি বলতেছিলাম, ভাইয়া যেটা বলতেছে সে যে এটার পিছনে যে এফোর্ট এই ঠান্ডার মধ্যে। আপনি যখন সুইমিং পুল তো আমাদের অ্যাক্সেস খুবই কম বাংলাদেশে, ওই হিটেড পুলের কনসেপ্ট এখনও পর্যন্ত ইটস মোর প্রিভিলেজ একটা অংশ শুধুমাত্র ওই হিটেড পুল। এবং অনেকের বাসায় আমি জানি অনেকের বাসায় হিটেড পুল আছে, দে নেভার টার্ন ইট অন, না টার্ন অন করছে কিন্তু কোনোদিন নামে নাই, টার্ন অন করা কিন্তু কোনোদিন নামে নেই। সো আমরা ইন দ্য আদার হ্যান্ড আমরা যারা এই জিনিসগুলো করতে চেষ্টা করতেছি মেট্রোপলিটন সিটির মধ্যে, যেখানে ইটস মাস্ট বি এ অনেক ফ্যাসিলিটি থাকা উচিত ছিল কিংবা আসেও, আমরা অ্যাভেল করতে পারতেছি না কিংবা অ্যাক্সেস করতে পারতেছি না। আমরা শাহাবুদ্দিন পার্কের পুকুর হচ্ছে আমাদের ট্রায়াথলনদের হাব লিটারেলি বাংলাদেশে। একজন তো বলছে ওটাকে আয়রন সাগর নাম। Absolutely, it's an hub actually. So that one particular pukur create so many triathletes, so many endurance sports অ্যাভিনিউতে যে এতগুলো মানুষকে এখানে তৈরি করলো। এবং আমরা এত ঠান্ডার মধ্যে অলমোস্ট লাইক 10-12 ডিগ্রি সেলসিয়াস আমরা যখন পানিতে নামি, ইটস লাইক ফ্রিজিং কোল্ড, উই আর সার্ভাইভিং দেয়ার। সো ইটস জাস্ট বিকজ অফ মেন্টাল অ্যাবিলিটি, আর কিচ্ছু না। ইটস জাস্ট মাইন্ডসেট দ্যাট আচ্ছা ঠিক আছে আমার ফেলো বড় ভাই আমার বন্ধু এটা করছে, আমরা ট্রাই করি, লেটস ট্রাই। রেজিস্টার কোর্সের টাকা দিয়ে ওটাও একটা কারণ। অ্যাবসলিউটলি আমার মনে হয় যে ইটস নট অনলি অ্যাবাউট লম্বা দূর রেস অথবা ট্রায়াথলন, ইটস অ্যাবাউট এনিথিং। ইট ক্যান বি জাস্ট আ 5 কিলোমিটার রেস, ইট ডাজন্ট ম্যাটার, ইটস জাস্ট অ্যাবাউট ইউ কামিং আউট অফ ইউর কমফোর্ট জোন and doing something which you never did before. Right. তাই না? সো ওই জায়গা থেকে সো এক একজনের ওই স্লো এক্সপেকটেশন এক এক রকম। হ্যাঁ, সো আই গেস ইট রিলি ডাজন্ট ম্যাটার, ইটস জাস্ট ইউ গোয়িং আউট অফ ইয়ার কমফোর্ট জোন অ্যান্ড রানিং। ইটস কষ্ট তো 5 কিলোমিটার দৌড়ে তো কষ্ট হবে ভাই। হ্যাঁ, সবই কষ্ট। সেই কষ্টটা নেওয়াটাই হচ্ছে মাইন্ডসেট। অ্যান্ড ওয়েদার ইউর স্লো অর ফাস্ট ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং ইউ আর মুভিং, গুড এনাফ। ইয়েতে আপনার ধরেন এই যে যত কিছু হয়, হ্যাঁ, এখানে ধরেন অনেকেরই হয়তো মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি এরকম দৌড়াদৌড়ি করব কি করব না, আচ্ছা ঠিক আছে আমি যদি পরে আসি তাহলে হয়তো লোকজন আমাকে নিয়ে হাসবে। বাট ফান্ডামেন্টালি আমি যে জিনিসটা মনে করি যে আপনি ফিনিশ করেন, আপনি মেডেল পাবেন কি পাবেন না আপনি বাদ দেন, আপনার মেডেল দরকার নাই তো। আপনি আগে গিয়ে একবার ফিনিশ লাইন ক্রস করেন, পরের বার আরেকটু জোরে ক্রস করতে পারবেন, তারপরের বার আরেকটু জোরে ক্রস করতে পারবেন, বাট আনলেস ইউ গেট অন দ্যাট রোড আপনি কোনো কিছুই ক্রস করবেন না, অ্যান্ড ইউল গেট স্টাক এনিওয়েজ। অ্যাবসলিউটলি। একজনের মানে স্পোর্টস জার্নির এক্সপেকটেশন এক এক রকম থাকে। অনেক লোকের এক্সপেকটেশন থাকে শুধু জীবনে একটা রেস দৌড়াবো, একটা ছবি তুলবো, সারা বছরে একটা রেস দৌড়াবো, ইনস্টাগ্রামে যাবে, দ্যাটস ফাইন। অ্যান্ড দেয়ার আর গ্রুপ অফ পিপল এটাকে মানে একটা রিলিজিয়নের পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ, যে এটা না করলে আর জীবনের সব কিছু বৃথা। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মানে ওই জায়গাটা খুঁজে বের করা যে ওয়ার আই ফিট ইন মাই এক্সপেকটেশন। যেমন আমার যেহেতু আমি জানি আমার ওয়ার আই এন্ড আপ, আমার জন্য মানে সুস্থ থাকা নাম্বার 1, অ্যান্ড অলসো রেসটা শেষ করা সুন্দরভাবে, এটাই হচ্ছে আমার গোল। সো আমার দ্যাটস আমার আই ট্রাই টু স্টে অ্যাক্টিভ এভরিডে। যেমন আমাকে স্ট্রাভা বলছে যে আমি লাস্ট 500 উইকস আই বিন অ্যাক্টিভ। সো আমার মনে হয়েছে ইন দিস এজ, ইন দিস টাইম, এই আনসার্টেনটির যুগে 500 সপ্তাহ স্ট্রাভা যখন বলছে তার মানে আই ওয়াজ অ্যাক্টিভ। ঠিক আছে, দ্যাটস নাইস। হ্যাঁ, সো ইটস আ মানে ব্লেসিং, ইটস আ ব্লেসিং। হ্যাঁ, যে ব্লেসিং যে সো আমার মনে হয় এই ছোটো ছোটো জিনিসগুলা যে জাস্ট গো আউট ফর ওয়াক, রান এভরিডে, আমাকে ট্রেন করতে হবে এভরিডে, অনেক হার্ড ওয়ার্কআউট করতে হবে এমন কিছু না, জাস্ট স্টেইং অ্যাক্টিভ, ডুইং ইউর কিছু না। 30 মিনিট কেউ যদি বলে আমার 30 মিনিট সময় নেই, দেন ইউ আর নট ট্রাইং হার্ড এনাফ, ইট জাস্ট বিং লেজি। হ্যাঁ, সব কিছু করতে পারি। হ্যাঁ, স্ক্রিন টাইম আছে হচ্ছে 8 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টার 8 ঘন্টা হচ্ছে মোবাইল স্ক্রিন টাইম, বাট আমি 30 মিনিট পাই নাই, দেন সামথিং ইজ রং। হ্যাঁ, সো আমার মনে হয় যে ওই জিনিসগুলো যে অ্যাজ উই এইজ, এক্সপেকটেশনটাও এইজের সাথে বা পারিপার্শ্বিকতার সাথে এক্সপেকটেশনটাকে সেট করা। যে আমি যদি বলি আমি এখন 20 ঘন্টা ট্রেনিং করব, সম্ভব না, সম্ভব না। রিয়েলাইজ হ্যাঁ, একজন যে ফুল টাইম অ্যাথলিট
তার জন্য সপ্তাহে 20 ঘন্টা নর্মাল। আমি সপ্তাহে 20 ঘন্টা ট্রেন করি, আমার জন্য আমি যে সপ্তাহে 8 ঘন্টা করতে পারি ওয়েল এনাফ, মানে ইটস অন দ্য হায়ার সাইড। হ্যাঁ, সো ওইটাই যে এক্সপেকটেশন সেট করা, এবং ওয়েদার ইউর স্লো অর ফাস্ট ইটস আউটকাম অফ ইউর ট্রেনিং অ্যান্ড ইউর জেনেটিক্স। হ্যাঁ, সো আমার জেনেটিক্সও নাই, ট্রেনিংও নাই, যদি এক্সপেক্ট করি ফার্স্ট দেবো দেন তো ভাই ইয়োর ড্রিম ল্যান্ড। এইটাই এখানে আরেকটা বড় পার্ট ভাই আমি জাস্ট একটু অ্যাড অন করে দিই, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট। আপনি এখানে একজন স্লো বলেন, ফাস্টার বলেন, ওভারঅল যারা অ্যাথলেট, মানে আমরা যারা জিনিসগুলো ট্রাই করতেছি, এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটাও কিন্তু একটা বড় অংশ। কেননা এখানে এভরি সিঙ্গেল রেসে রেজিস্ট্রেশন করা, আমাদের বাংলাদেশে এখন যদি আমি যদি একদম ভুল না করি কমপক্ষে 1 থেকে 150 রেস আছে রানিং অ্যান্ড ওভারঅল সব কিছু মিলায়। সো একজন মানুষ যদি তার ক্যালেন্ডারে যদি 1-150 রেসকে যদি ইভেন ফোকাসও করে, সে কিন্তু কাইন্ড অফ একটা বার্ন আউট হয়ে যাবে। সলভেন্ট লোক কিন্তু বার্ন আউট হয়ে যায়। সো আয়রনম্যান অ্যান্ড বাকি আদার বিদেশের রেস তো আমি বাদই দিলাম। হ্যাঁ, সো এখানে কেউ যদি চিন্তা করে যে না আমি স্টেপ বাই স্টেপ আগাবো, তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইয়া যেটা বলতেছিল যে 30 মিনিটস টু 40 মিনিটস অ্যাটলিস্ট নিজেকে ট্রেন করার ওই সুযোগটা দেওয়া, যে আমি এই জিনিসটা করব, তারপর দেন স্টেপ বাই স্টেপ যাওয়া। মোস্ট অফ দ্য অ্যাথলেট রাইট নাও যারা আমরা 35-এর পরে এসে এখন 40 অলমোস্ট যারা, এবং যারা 50-র দিকে এখন যারা রেস করে কিংবা এই ধরনের ইভেন্টগুলোতে যায়, ইউ ক্যান অ্যাকচুয়ালি যদি আপনি যদি নিয়ে বসেন খাতা কলম নিয়ে, মোস্ট অফ দ্য পিপল আর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নাও। এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটার কারণে কিন্তু সে এই ধরনের এক্সপেন্সিভ স্পোর্টসগুলোতে ঢুকতে পারতেছে। আমি যতই স্লো হই, আমি যতই ফাস্ট হই না কেন, আমি কিন্তু যে ফাস্ট আমার আগে যে শেষ করতেছে, আমি কিন্তু সেম রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু এই রেসে অ্যাটেন্ড করছি, এবং সেম লজিস্টিক্স আমার কিন্তু লাগছে, আমার সেম প্লেন ফেয়ার লাগছে, সেম হোটেল রাখছে, আমার লাগছে, এগুলো খরচ করে কিন্তু আমি এই জায়গায় গেছি। তো ডেফিনেটলি যারাই স্লো দৌড়ায় কিংবা স্লো শেষ করে, তারা ঠিক ততটাই পরিশ্রম করে যতটা একটা বড় যারা ফাস্টার শেষ করে তাদের মতো করেই ট্রেন করে, কিন্তু মনে প্রাণে ট্রেন করে। এখন ফিজিক্যালি কতটা আউটকাম আসে এটা হচ্ছে ডিপেন্ডস অন আমরা কতদিন ধরে করছি। ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা যতদিন পর্যন্ত কারো আমাদের এই পডকাস্ট দেখে যদি কেউ যদি বলে যে না ঠিক আছে আমি কালকের থেকে ট্রেন করব, ট্রেন করে আমি পরশুদিন গিয়ে কিংবা 1 বছর পরে গিয়ে ইয়ে করবো না, এখানে আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিনা। আপনি এই ইন্ডিপেন্ডেন্সিটা আপনার আগে আসতে হবে। এই ইন্ডিপেন্ডেন্সিটা না আসলে, হ্যাঁ দেয়ার ইজ এ সার্টেন এলিমেন্টস যে আপনাকে হয়তো বা কেউ স্পন্সর করতে পারে, আপনাকে কেউ পছন্দ করে, আপনার শুভাকাঙ্ক্ষী থাকতেই পারে। আমার বড় ভাই হয়তো আমাকে স্পন্সর করলো, আমার বাবা আমাকে স্পন্সর করলো, আমার ফ্রেন্ডের কোম্পানি আমাকে স্পন্সর করলো। আপনি যে ওই স্পন্সর পর্যন্ত গিয়ে পৌঁছাবেন, ওইটারও একটা ক্রেডিবিলিটি থাকতে হবে। ভাইয়া আমি যদি মানে এই জিনিসটা বোঝানোর পিছনে মেন রিজনটা হচ্ছে এখন আমাদের ওভারঅল কমিউনিটি অ্যান্ড সব কিছু মিলায় আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা একটা ট্রেন্ড, যে অনেক স্পোর্টস অনেক ইভেন্টে যাব, কিন্তু অনেকের কিন্তু ওই জায়গাটাতে কিন্তু এখনও এসে পৌঁছায় নাই। ওইটাতে আসতে হলে আমাদের মনে হয় আরও বেশি করে কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে হবে আর কি। মানে জাস্ট টু ফিনিশ অফ, দ্যাটস দ্য লাস্ট পার্ট। যেই পার্টটা ফান্ডামেন্টালি অ্যাটলিস্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়ের ইউ হ্যাভ ফান। হ্যাঁ, আপনি এখন কি রেস করে মজা পান? যদি না পান, করার দরকার নাই, ইউ ডোন্ট হ্যাভ টু রেস। আপনি যান বোটানিক্যাল গার্ডেনে, এক গাদা মানুষজন গ্রুপ রান করতেছে, অথবা জাস্ট গো আউট অন গ্রুপ রাইডস। আমরা মাঝে মধ্যেই যেরকম করে উই গো অন লেজারলি রাইডস অ্যান্ড অল দ্যাট। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ হ্যাভ ফান, নট এভরিথিং হ্যাজ টু বি আ কম্পিটিশন। মানে আজকে সবাইকে দেখে আমিও আয়রনম্যান করবো ওটা চিন্তা না করে আপনি চিন্তা করেন যে হোয়াট ইজ দ্য ফান থিং দ্যাট ইউ ক্যান ডু, হোয়াট আর দ্য কাইন্ড অফ ডিফারেন্ট ফানস দ্যাট ইউ ক্যান হ্যাভ। এই পুরা ফানের পার্টটা যেই মুহূর্ত থেকে চলে যায়, তারপর থেকে না পুরো জিনিসটাই খুব পেইনফুল হয়ে যায়। ইউ বিকাম আ ভেরি বিটার পারসন অ্যান্ড ইউ বিকাম ভেরি অ্যানোয়িং টু বি অ্যারাউন্ড। তখন এই সব কিছুতেই মানে কষ্ট হয় আর কি। না, বাট আমাদের আজকে যারা অ্যামেচার অ্যাথলিট, তাদের জার্নিটা কিন্তু এই ফান থেকেই শুরু। ইফ ইউ গো ব্যাক, উই স্টার্টেড বিডি সাইক্লিস্ট, উই স্টার্টেড বিডি রানার্স, উইকেন্ড রাইড থেকে মিটিং লাইকলি মাইন্ডেড পিপল। তারপরে ওইখান থেকে যখন গতি বেড়ে গেল, উইকেন্ড রাইডার হয় না, তখন এমটিবি থেকে রোড বাইকেও হয় না, সেখান থেকে টিটি বাইক। সো এটা এসকেলেশনটা, দিস এ গ্র্যাজুয়াল এসকেলেশন উইচ হ্যাপেন্ড বাংলাদেশের স্পোর্টস সিনে। সামবডি কোনোদিন কেউ যদি হিস্ট্রি লেখে,
গত 2010 থেকে 20-এর মধ্যে যে ট্রান্সফরমেটিভ জার্নিটা হয়েছে, তারপর ইভেন্টগুলো আসছে, পিপল গট এক্সপোজ টু স্পোর্টস। হ্যাঁ, মানে আগে সাইক্লিং বাংলাদেশে মানুষ তো আজকে না শত শত বছর ধরে সাইকেল চালায়, বাট এর ফর কমিউটিং। মানে এটা যে একটা স্পোর্টস হতে পারে, এটা যে একটা লিজার টাইমে এটা মানুষ এটার পিছনে দিতে পারে, এইটা অনেক বছর লাগছে আসতে। বাট যখন এটা আসছে তখন এটা এসকেলেশনটা খুব ফাস্ট হয়েছে। বাট এই জন্য বললাম যে এই এনজয়মেন্টটা অ্যাজ ইউ মেনশন, হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ এনজয় দ্য স্পোর্ট, এনজয় রানিং। মানে আমি রেস করবো কি করবো না, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, বাট আমার ভালো লাগে, আমি জুতা পরে সকালবেলা উঠে দৌড়াতে যাবো, I go to gym, I work out, that's fine. So ফান পার্টটা যেন, ফান পার্ট চলে গেলে আর ফেটিক, হ্যাঁ, তখন it's a suffering. সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর লিসেনিং টু আস। আর লাস্ট মেসেজ হিসেবে এটাই খালি মনে করায় দিব, সেটা হচ্ছে গিয়ে যাই করবেন মজা নিয়ে করবেন, আনন্দ নিয়ে করবেন। হ্যাপি সাইক্লিং, হ্যাপি রানিং, হ্যাপি সুইমিং, হ্যাপি ট্রায়াথলন, হ্যাপি ডুয়াথলন, হোয়াট এভার ফ্লোটস ইউর বোট, জাস্ট গো অ্যান্ড ডু ইট, হ্যাভ সাম ফান।